Hello everyone, welcome to my YouTube channel Study Point. WBP Constable Preliminary আবগারি মেন কলকাতা পুলিশ এক কথায় সব ধরনের পরীক্ষার জন্য সেলফ স্টাডি করার পাশাপাশি তোমরা জানো যে মক টেস্ট একটা অত্যন্ত প্রয়োজনীয়। মক টেস্টই হলো প্রস্তুতির চাবিকাঠি। মক টেস্ট যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমরা বুঝে উঠতে পারবে যে তোমাদের প্রস্তুতি কেমন হচ্ছে, কতটা আর দরকার, কতটা নিলে তোমাদের বেশি প্রিপেয়ার হবে। তাই সব ধরনের পরীক্ষার জন্য মক টেস্ট একটা অত্যাবশ্যক। যে আমরা তোমাদের সুবিধার্থে আপকামিং পরীক্ষার জন্য জেনারেল নলেজ বা অ্যাওয়ারনেসের উপর আমরা একটা মক টেস্ট আলোচনা করছি, যা তোমাদের আপকামিং পরীক্ষায় ক্র্যাক করতে অনেক সাহায্য করবে। আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে বিভিন্ন পরীক্ষার মক টেস্ট সিরিজ আলোচনা হচ্ছে। তোমরা প্রত্যেকটা মক টেস্টে পার্টিসিপেট করো, তোমরা দেখবে যে অনেক কিছু তোমরা শিখে গেছো। তো চলো শুরু করি আজকের মক টেস্ট নাম্বার 5। এর আগে 4টা মক টেস্ট অলরেডি আলোচনা হয়েছে। তোমরা প্লিজ মক টেস্টগুলো দেখো, শেখো এবং তোমাদের প্রিপারেশন এর মেজার করো। তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এটা একটা 5 নাম্বার মক টেস্ট রয়েছে, ঠিক আছে। কনস্টেবল আবগারি কলকাতা পুলিশ আরআরবি সব ধরনের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মক টেস্ট, যেটা জেনারেল নলেজ বা অ্যাওয়ারনেসের উপর ডিপেন্ড করা হয়েছে এবং সেগুলোর উপর বেস করে কিন্তু প্রশ্নগুলো তৈরি করা হয়েছে, যা তোমাদের অনেক সাহায্য করবে। দেখো, প্রথমে কিন্তু তোমরা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে, তারপরে উত্তরগুলো মেলাবে এবং যেসব তথ্য প্রোভাইড করা হয়েছে এই ক্লাসে সেগুলো অবশ্যই তোমরা খাতায় লিখে রাখো, কারণ তোমাদের খুবই সাহায্য দেবে, উপকার হবে। এই তথ্যগুলোর উপর বেস করে কিন্তু বিভিন্ন প্রশ্ন হয়ে থাকে। দেখো, প্রথমে প্রশ্ন রয়েছে, কোন সালে তরাইনে প্রথম যুদ্ধ সংগঠিত হয়? আশা করি উত্তর তোমাদের আগেই হয়ে গেছে। সঠিক উত্তর হবে 1191 সালে কিন্তু তরাইনে প্রথম যুদ্ধ সংগঠিত হয়, ঠিক আছে। মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে কিন্তু এই যুদ্ধটা সংগঠিত হয়েছিল, প্রথম যুদ্ধ। এবং তারপরে কিন্তু দ্বিতীয় যুদ্ধ 1192 সালে, তোমরা এটা জেনে রাখো, 1192 সালে দ্বিতীয় যুদ্ধ হয় তরান্নে, ঠিক আছে। প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান জয়ী হয়েছিলেন, কিন্তু দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান হেরে যায় এবং মোহাম্মদ ঘুরি জয়লাভ করেন, ঠিক আছে। এবং ঘুরি জয়লাভ করে কি দিল্লিতে কি করে সুলতানি যুগের সূচনা করেন, ঠিক আছে। দিল্লিতে সুলতানি যুগের সূচনা করেন। আশা করি তোমাদের বুঝতে পারা গেছে তথ্যগুলো আরও একবার রিপিট করছি, তোমরা ভালো করে জেনে রাখো যে 1191 সালে প্রথম তরাইনের যুদ্ধ হয় মোহাম্মদ ঘুরি এবং দ্বিতীয়টা হয় মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানের মধ্যে, দ্বিতীয় হয় 1192 সালে। প্রথমে পৃথ্বীরাজ চৌহান জয়ী হয়, কিন্তু দ্বিতীয় যে যুদ্ধে সেখানে পৃথ্বীরাজ চৌহান হেরে যায় আর মোহাম্মদ ঘুরি জয়লাভ করেন এবং দিল্লিতে সুলতানি বা মুসলিম যুগের সূচনা করেন। মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর কুতুবুদ্দিন আইবক কিন্তু সেই সুলতান যুগের দায়িত্ব নেন। দেখো, পরবর্তী যে প্রশ্নটা রয়েছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করো। কোথায় ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম কৃষিকার্যের প্রমাণ মেলে? প্রাচীনতম কৃষিকার্যের প্রমাণ মেলে কোথায়? উত্তর হয়ে গেছে তোমাদের, সঠিক উত্তর হবে মেহেরগড় সভ্যতায় কিন্তু কৃষিকার্যের প্রথম প্রমাণ মেলে। দেখো, মেহেরগড় সম্পর্কে আমরা কিছু তথ্য অবশ্যই মনে রাখবো। 1974 সালে আহ, যা ফ্রাজোয়া ফ্রাজোয়া জারিজ বেলুচিস্তানের কাছে এটি আবিষ্কার করেন। মেহেরগড় সভ্যতায় বা প্রাচীন যুগে কিন্তু গম ও জব দুটো খাদ্যশস্য কিন্তু চাষ করা হতো। গম ও জব দুটো খাদ্যশস্য চাষ করা হতো। বা অনেক সময় প্রশ্ন আসে যে কার্পাস বা তুলা কোথায় চাষ করা হতো? কার্পাস বা তুলা কিন্তু এই মেহেরগড় সভ্যতায় চাষ করা হতো, কার্পাস বা তুলা, ঠিক আছে। আশা করি তথ্যগুলো তোমাদের মনে থাকবে, তথ্যগুলো একবার দেখে নাও। 1974 সালে যা ফ্রাজোয়া জারিজের নেতৃত্বে বেলুচিস্তানের কাছে এটা আবিষ্কার হয়। সেই সময় দুটো খাদ্যশস্য প্রচলিত ছিল, সেই দুটো হচ্ছে গম আর জব। আর কার্পাস কিন্তু সেই সময় কি করা হয়, সেই সময় চাষ করা হতো, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন রয়েছে যে তরঙ্গিনী রচয়িতা কে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই তরঙ্গিনী রচয়িতা কে করেন? আশা করি উত্তর হয়ে গেছে, সঠিক উত্তর তোমাদের যেটা হবে সেটা হচ্ছে কলহন। কলহন কিন্তু তরঙ্গিনী রচনা করেছিলেন। আমরা মেগাস্থিনিসের সম্পর্কিত কিছু তথ্য অবশ্যই মনে রাখার চেষ্টা করব, কারণ প্রশ্ন আসার সম্ভাবনা অনেক রয়েছে। দেখো, মেগাস্থিনিস কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য আমলে কিন্তু ভারতে আসেন। তিনি ছিলেন একজন গ্রিক দূত।
গ্রিক দূত ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। তার লেখা একটা বিখ্যাত গ্রন্থ তোমরা জানো যে ইন্ডিকা। ইন্ডিকা লেখা তার বিখ্যাত একটা গ্রন্থ। অনেক সময় প্রশ্ন তোমরা দেখেছো যে ইন্ডিকা কার লেখা, উত্তর অবভিয়াসলি মেগাস্তিনিস হবে, তোমরা জানো। এগুলো অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। আর এছাড়া হেরোডোটাসকে তোমরা জানো যে একে কি বলা হয়, ইতিহাসের জনক বলা হয়, ইতিহাসের জনক। তাহলে তথ্যগুলো তোমাদের জানা গেল, তথ্যগুলো একবার রিভাইজ করি, একবার দেখে নাও যে মেগাস্তিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে ভারতে আসেন। তিনি ছিলেন একজন গ্রিক দূত, তার লেখা বিখ্যাত গ্রন্থ ইন্ডিকা। হেরোডোটাসকে কি বলা হয়, ইতিহাসের জনক বলা হয়। আশা করি উত্তরগুলো তোমাদের হয়ে গেছে এবং তথ্যগুলো অবশ্যই তোমরা মনে রেখেছো। নেক্সট প্রশ্ন উত্তর দেওয়ার অবশ্যই তোমরা চেষ্টা করো। আকবর ইবাদত খানা নির্মাণ করেন কত সালে? আশা করি হয়ে গেছে। সঠিক উত্তর তোমাদের হবে 1575 সালে কিন্তু ইবাদতখানা আকবর প্রতিষ্ঠা করেন। দেখো, হুমায়ুনের পুত্র আকবর এটা প্রতিষ্ঠা করেছিলেন ধর্মনীতির জন্য, ঠিক আছে, বা ধর্মনীতি প্রচলনের জন্য কিন্তু এটা তিনি প্রচলন করেছিলেন। আশা করি বুঝতে পারা গেছে। এটা কোথায় নির্মাণ করেছিলেন, এটা কিন্তু তিনি ফতেপুর সিক্রিতে এটা তিনি কি করেছিলেন, স্থাপন করেছিলেন বা প্রতিষ্ঠা করেছিলেন। এর পাশাপাশি তিনি ফতেপুর সিক্রিতে আরও একটা স্থাপন করেছিলেন, তোমরা অনেকে জানো, সেটা হচ্ছে বুলন্দ দরওয়াজা। বুলন্দ দরওয়াজা বুলন্দ দরওয়াজা কিন্তু তিনি ফতেপুর সিক্রিতে প্রতিষ্ঠা করেছিলেন। কিসের জন্য প্রতিষ্ঠা করেছিলেন? গুজরাট জয়ের স্মৃতির জন্য। গুজরাট জয়ের স্মৃতির জন্য তিনি এটা নির্মাণ করেছিলেন। তাহলে তথ্যগুলো তোমাদের ইম্পর্টেন্ট জানা গেল যে ইবাদতখানা তিনি প্রতিষ্ঠা করেছিলেন ধর্মীয় আলোচনার জন্য। কোথায় ইবাদতখানা প্রতিষ্ঠা করেছিলেন বা আছে? ফতেপুর সিক্রিতে। এছাড়াও ফতেপুর সিক্রিতে তিনি নির্মাণ করেন বুলন্দ দরওয়াজা। আশা করি তথ্যগুলো তোমরা অবশ্যই মনে রাখো, অবশ্যই তোমাদের অনেক কাজে দেবে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে যে এই আলাই দরওয়াজা কে নির্মাণ করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি উত্তর তোমাদের হয়ে গেছে। সঠিক কি উত্তর হবে? সঠিক উত্তর তোমরা দিয়েছো, অপশন এ হবে এর সঠিক উত্তর। দেখো, এই মক টেস্টের মধ্যে তোমরা নিজে থেকে বা স্বইচ্ছায় কটা প্রশ্নের উত্তর দিতে পারছো সেটা অনেকটা তোমাদের ক্যারি করবে এবং অনেকটা বেশি ইম্পর্টেন্ট। কারণ তোমরা যটা প্রশ্নের উত্তর দেবে তটা তোমরা দেখে নেবে যে তোমরা কটা ঠিক করছো, কটা ভুল করছো, এবং তথ্যগুলো তোমরা অবশ্যই মনে রাখবে, কারণ তথ্যগুলোর উপর বেস করে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন হয়ে থাকে। আলাই দরওয়াজা কে নির্মাণ? আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি সম্পর্কে কিছু তথ্য অবশ্যই তোমাদের জেনে রাখা দরকার। তার আগে বলি যে এই আলাই দরওয়াজা তোমাদের কনফিউজ যদি হয় তাহলে সেটা আজ থেকে কিন্তু সেই সংশয় বা সন্দেহ হবে না। দেখো, এখানে আলাই প্রথমে আ লয়াকার আছে, এখানে দেখো আলাউদ্দিনে আ লয়াকার আছে। আশা করি দেখছো তোমরা। আলাতে আলা আছে, এখানেও আলা আছে, তাহলে দুটোই সেম হচ্ছে না? সেম, তাহলে অবশ্যই আলাই দরওয়াজা মানে হচ্ছে আলাউদ্দিন। আশা করি বুঝতে পারা গেছে। ওকে, এবারে কিছু তথ্য তোমরা অবশ্যই মনে রাখো যে এই খলজি, ইনি ছিলেন খলজি বংশের শ্রেষ্ঠ রাজা। যেহেতু খলজি বংশটা প্রতিষ্ঠা করেছিলেন তোমরা জানো যে জালালউদ্দিন কিন্তু তিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে। জালালউদ্দিন প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু আলাউদ্দিন খলজি ছিলেন এই বংশের শ্রেষ্ঠ রাজা। এছাড়া তিনি দাগ ও হুলিয়া, খুবই গুরুত্বপূর্ণ, দাগ ও হুলিয়া যেটা সেনাবাহিনীদের জন্য প্রচলন করা হয়েছিল, দাগ ও হুলিয়া প্রথা। প্রশ্ন হয় অনেক সময় যে দাগ ও হুলিয়া প্রথা কে প্রবর্তন করেন? তাহলে উত্তর কি হবে? উত্তর অবভিয়াসলি আলাউদ্দিন খলজি হবে। দাগ ও হুলিয়া প্রবর্তন তিনি করেন। অনেকে আলাউদ্দিন খলজি আহ, দ্বিতীয় আলেকজান্ডার দ্বিতীয় আলেকজান্ডার কিন্তু কাকে বলা হয়? আলাউদ্দিন খলজিকে বলা হয়। তোমরা অবশ্যই মনে রাখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই তথ্য অনুযায়ী হতে পারে যে দ্বিতীয় আকবর কাকে বলা হয়? উত্তর অবভিয়াসলি আলাউদ্দিন খলজি হবে। আশা করি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা অবশ্যই এগুলো মনে রাখো, কারণ খুবই কাজে দেবে তোমাদের। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে ভূমি সত্ত্ব প্রতিষ্ঠায়
কবুলিয়ত ও পাট্টা এই দুটো নির্মাণ করেন কে বা প্রচলন করেন কে? আশা করি তোমাদের উত্তর হয়ে গেছে। সঠিক যে উত্তরটা হবে সেটা হচ্ছে অপশন এ। শের শাহ কিন্তু এই দুটো প্রথা প্রচলন করেছিলেন। শের শাহ সম্পর্কিত আমরা কিছু তথ্য অবশ্যই জানবো, যা আহ, আসার সম্ভাবনা অনেক রয়েছে তথ্যের উপর বেস করে। দেখো, শের শাহ কিন্তু তিনি ছিলেন, তার আসল নাম যেটা ছিল সেটা হচ্ছে ফরিদ খাঁ। ফরিদ খাঁ ছিল তার আসল নাম, তোমরা অনেকে জানো, এবং বিভিন্ন পরীক্ষায় এই ধরনের প্রশ্ন এসেছে বা আসবে যে শের শাহের আসল নাম কি ছিল। ফরিদ খাঁ ছিল তার আসল নাম। ঠিক আছে। 1540 খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধে কি করে যে হুমায়ুনকে পরাজিত করে সুর বংশ প্রতিষ্ঠা করেন। হুমায়ুনকে পরাজিত করে দিল্লিতে সুর বংশ প্রতিষ্ঠা করেন কে? শের শাহ। এবং প্রতিষ্ঠা করার পরেই তিনি একে একে খুব গুরুত্বপূর্ণ অনেক জিনিস তৈরি করতে থাকেন, যেটা হচ্ছে তার কৃতিত্বের একটা অবদান হচ্ছে জিটি রোড। জিটি রোড বা গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড তিনি নির্মাণ করেন। এছাড়াও তিনি নির্মাণ করেন ডাক চৌকি। তিনি নির্মাণ করেন। এছাড়া তিনি প্রথম ঘোড়ার পিঠে ডাক যোগাযোগের ব্যবস্থা প্রবর্তন করেন। ঠিক আছে। তাহলে কি কি তথ্য আমরা জানলাম? যে শের শাহের আসল নাম ছিল ফরিদ খাঁ। এছাড়া তিনি 1540 খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করে সুরবংশ প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে। এছাড়া তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জিটি রোড বা গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড তিনি নির্মাণ করেন। এছাড়া তিনি ডাক চৌকি প্রতিষ্ঠা করেন। এছাড়া তিনি কি করেন যে ঘোড়ার পিঠে চড়ে প্রথম ডাক ব্যবস্থার প্রবর্তন কিন্তু শের শাহই করেছিলেন। আশা করি বুঝতে পারা গেছে। চলো নেক্সট প্রশ্ন আমরা দেখব যে আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য অভিযানে তার সেনাধ্যক্ষ কে ছিলেন? তোমরা অনেকেই জানো, উত্তরটা দিয়েছো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, মালিক কাফুর। নেক্সট প্রশ্ন দেখো যে ইংরেজরা ভারতের কোথায় প্রথম তাদের ফ্যাক্টরি নির্মাণ করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি উত্তর হয়ে গেছে তোমাদের। সঠিক উত্তর হবে অপশন বি, সুরাটে কিন্তু ইংরেজরা তাদের প্রথম ফ্যাক্টরি নির্মাণ করেছিলেন। যেসব তথ্য আমাদের জেনে রাখা দরকার সেটা হচ্ছে যে স্যার টমাস রো 1615 সালে জাহাঙ্গীরের আমলে, মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে কিন্তু ভারতে আসেন। ঠিক আছে। এবং 1618 সালে আহ, তিনি কি করেন, এই সুরাটে কিন্তু তাদের প্রথম ফ্যাক্টরি নির্মাণ করেন 1618 সালে। আবার বলছি, টমাস রো 1615 সালে কি করেন, জাহাঙ্গীরের আমলে কিন্তু আসেন এবং 1618 সালে জাহাঙ্গীরের সাথে কথা বলে সুরাটে তাদের ফ্যাক্টরি বা কুঠির নির্মাণ করেন। আশা করি হয়ে গেছে। চলো পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, কোন ঐতিহাসিক দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া গ্রন্থটা রচনা করেছিলেন? এর সঠিক উত্তর কি হবে? তোমরা দিয়েছো, সঠিক যে উত্তরটা হবে অপশন এ, এল ব্যাসম হচ্ছে এই গ্রন্থটা রচনা করেছিলেন। নেক্সট হচ্ছে গদর শব্দের অর্থ কি? তোমরা জানো যে গদর শব্দের অর্থ কি রয়েছে। আশা করি উত্তর হয়ে গেছে। সঠিক যে উত্তরটা হবে অপশন এ, বিপ্লব। গদর শব্দের অর্থ বিপ্লব। এর সম্পর্কিত কিছু তথ্য আমরা জানবো যে গদর কিন্তু আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে কিন্তু এটা প্রতিষ্ঠা করেছিল 1913 সালে। 1913 সালে আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে এটা গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। মোহন সিং ভাকনা ছিলেন এর সভাপতি, গদর পার্টির সভাপতি, এবং লালা হরদয়াল রাসবিহারী বসু ছিলেন অন্যান্য সভাপতি। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, কবে ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল? আশা করি উত্তর হয়ে গেছে তোমাদের। সঠিক যে উত্তরটা হবে অপশন এ হবে এর সঠিক উত্তর, 26শে জানুয়ারি 1930 সাল। এটা 1930 থেকে 1946 সাল পর্যন্ত কিন্তু 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হয়েছিল। তারপরে তোমরা জানো যে 1947 সালে 15 আগস্ট কিন্তু আমরা স্বাধীনতা দিবসে এখনো পালন করে যাচ্ছি। তাহলে এর আগে পর্যন্ত ছিল 26শে জানুয়ারি কিন্তু স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল। 1929 সালে লাহোর অধিবেশনে, জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ
পূর্ণ স্বরাজ এর মাধ্যমে কিন্তু এটা প্রথম গৃহীত হয়েছিল এবং 26শে জানুয়ারি 1930 সালে প্রথম স্বাধীনতা পালন করা শুরু হয়। প্রথম তারপরে রয়েছে যে ক্যাবিনেট মিশন কত সালে ভারতে আসেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক্যাবিনেট মিশন ভারতে আসেন 1946 সালে, ঠিক আছে। এবার 1946 সালে ক্লিমেন্ট এটলি, ইংল্যান্ডের সেই সময় প্রধান ছিলেন ক্লিমেন্ট এটলি এটলির নেতৃত্বে কিন্তু তিনজনের সদস্য নিয়ে ক্যাবিনেট মিশন গঠন করে এবং এই ক্যাবিনেট মিশন ভারতে আসেন ভারতীয় সংবিধান সম্পর্কে আলোচনা করার জন্য কিন্তু ক্যাবিনেট মিশন ভারতে আসেন। সেই সময় তিনজন যে সদস্য ছিলেন সেগুলো কি কি, তোমরা অবশ্যই এটা মনে রাখার চেষ্টা করবে, কারণ এগুলোর ওপর ডিপেন্ড করে কিন্তু বিভিন্ন প্রশ্ন হবে। আহ, তো প্রথমে লেখো যে প্যাট্রিক লরেন্স, তারপরে তোমরা জানো যে স্ট্যাফোর্ড ক্রিপস, তারপরে হচ্ছে এভি আলেকজান্ডার এই তিনজন কি ক্যাবিনেট মিশনের তিনজন সদস্য ছিলেন এবং তিনজন সদস্য কিন্তু ভারতে আসেন, প্যাট্রিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস আর আলেকজান্ডার, ঠিক আছে। অনেক সময় প্রশ্ন হয় যে ক্যাবিনেট মিশনের সদস্য কে নন, তাহলে চারটা অপশন দিবে, তার মধ্যে যে কোনো একটা থাকবে অবশ্যই, তাহলে তোমাদেরকে এই তিনটে মনে রাখা দরকার। প্যাট্রিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস আর এভি আলেকজান্ডার ছিলেন ক্যাবিনেট মিশনের সদস্য, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি রয়েছে, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতৃত্ব কে দিয়েছিলেন? আশা করি উত্তর হয়ে গেছে, সঠিক উত্তর হবে অপশন সি, সূর্য সেন কিন্তু চট্টগ্রাম অস্ত্রাগারে লুণ্ঠনের নেতৃত্ব দিয়েছিলেন। সালটা ছিল 1930 সালের 18 এপ্রিল। 1930 সালের 18 এপ্রিল কি করা হয়, সূর্য সেন কি করেছিলেন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতৃত্ব দিয়েছিলেন। এই সূর্য সেনকে আমরা কি বলি, মাস্টারদা। অনেক সময় প্রশ্ন হয় যে মাস্টারদা হিসাবে কে পরিচিত, অবশ্যই সঠিক উত্তর হবে সূর্য সেন। পরবর্তী প্রশ্ন রয়েছে যে ভারতের কয়টি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি তোমাদের উত্তর অবশ্যই মনে রাখতে হবে। সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পাঁচটা রাজ্য ভারতের পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে, কিন্তু মদ্দা কথা হলো এই পাঁচটা রাজ্য তোমরা কি করে মনে রাখবে, তোমরা মুখস্থ না করে একটা ট্রিক্স আমরা আলোচনা করব, যার মধ্যে দিয়ে তোমরা সারা জীবন এই পাঁচটা রাজ্যকে মনে রাখতে পারবে। তোমরা একবার না হলে দুবার, যবার এই মুখস্থ হয় তবার তোমরা করবে। ট্রিক্সটা হচ্ছে এইরকম, ট্রিক্সটা ভালো করে দেখো, যে ট্রিক্সটা হচ্ছে ওঝা আসিবে, আসিবে, ওঝা আসিবে। দেখো এইটা মনে রাখলেই তোমাদের কিন্তু পাঁচটা রাজ্য মনে থেকে যাবে। প্রথমে আমরা জানবো ও ঝা আ সি বে, তাহলে পাঁচটা হয়ে গেল, পাঁচটা রাজ্য মনে রাখবো। ও দিয়ে আমরা মনে রাখবো উড়িষ্যা, ঝা দিয়ে ঝাড়খণ্ড, আ দিয়ে আসাম, সি দিয়ে সিকিম, বে দিয়ে বিহার। ওকে, মনে থাকলো। আবার বলছি, ও দিয়ে উড়িষ্যা, ঝা দিয়ে ঝাড়খণ্ড, আ দিয়ে আসাম, আর সি দিয়ে সিকিম, বে দিয়ে বিহার। খুবই গুরুত্বপূর্ণ এবং আশা করি এই ট্রিক্সটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে। তাহলে এই ট্রিক্সটা তোমরা মনে রাখবে, দেখবে তোমাদের পাঁচটা রাজ্য মনে থেকে গেছে। এবারে তোমরা দেখো যে এই কে বা কোন রাজ্য কতটা সীমানা জুড়ে পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে। দেখো যে এই উড়িষ্যা করেছে 150, আর ঝাড়খণ্ড করেছে 500, আর আসাম করেছে 90, সিকিম করেছে 60, আর বিহার করেছে 300 কিমি জায়গা স্পর্শ করে রেখেছে। সবচাইতে বেশি কে করেছে, সবচাইতে বেশি করেছে ঝাড়খণ্ড। অনেক সময় প্রশ্ন হয় যে পশ্চিমবঙ্গের সীমানা স্পর্শকারী রাজ্যের মধ্যে সর্বাধিক কোনটি, অবশ্যই অপশন অনুযায়ী ঝাড়খণ্ড সঠিক উত্তর হয়ে যাবে। এছাড়া রাজ্যের পাশাপাশি তিনটে আন্তর্জাতিক দেশ কিন্তু পশ্চিমবঙ্গের সীমানাকে স্পর্শ করেছে।
সেই 3টি দেশ কি কি সেটা তোমাদের মনে রাখতে হবে, তার জন্য একটা ট্রিক্স রয়েছে, অবশ্যই তোমরা এটা মনে রাখবে। তোমরা মনে রাখবে যে ভুবন, এই ভুবন মানে তোমরা জানো যে পৃথিবী, এই ভুবন মনে রাখলে তোমাদের 3টে দেশ মনে থেকে যাবে, ভূ, ব আর দন্ত্যান্ন। ভূ মানে ভুটান, ব মানে বাংলাদেশ, দন্ত্যান্ন মানে নেপাল। এগুলো মনে রাখলেই তোমাদের কিন্তু এই 3টে দেশ অবশ্যই মনে থেকে যাবে। ঠিক আছে, সর্বাধিক সীমানা স্পর্শকারী দেশ হচ্ছে বাংলাদেশ, যেটা 2217 কিমি জায়গা জুড়ে স্পর্শ করেছে। আশা করি তোমাদের বুঝতে পারা গেছে, এটা স্ক্রিনশট করে রাখো, না হলে তোমরা লিখে রাখো, কারণ এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো যে ভূমিকম্পের তীব্রতা মাপার যে যন্ত্র সেটাকে কি বলা হয়? আশা করি দেখো তোমাদের একটু মিস্টেক হয়েছে, তার জন্য আমাদেরকে ক্ষমা করবে। এটা কিন্তু ভিক্টর, স্পেলিং ভুল হয়েছে, এটা রিক্টার হবে। ঠিক আছে, এটা কি হবে? রিক্টার স্কেল হবে। রিক্টার স্কেলেই কি করে ভূমিকম্পের যে তীব্রতা সেটা পুরোপুরি পরিমাপ করা হয়। এটার যে ভুলের জন্য অবশ্যই অবশ্যই আমাদেরকে মাপ করবে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো যে কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়? আশা করি উত্তর হয়ে গেছে। সঠিক যে উত্তরটা হবে অপশন বি হবে এর সঠিক উত্তর, অর্থাৎ থাঞ্জাভুরকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়। নেক্সট প্রশ্ন রয়েছে শব্দের গতিবেগ সর্বাধিক কোথায় বেশি শব্দের গতিবেগ থাকে? আশা করি উত্তর হয়ে গেছে। সঠিক যে উত্তরটা হবে অপশন ডি, কঠিন পদার্থে কিন্তু সর্বাধিক গতি থাকে। নেক্সট রয়েছে এলপিজি গ্যাস সংমিশ্রণের কি কি থাকে? আশা করি উত্তর তোমরা দিয়েছো, সঠিক উত্তর মিলিয়ে নাও, অপশন বি হবে এর সঠিক উত্তর, অর্থাৎ এলপিজি লিকুইড পেট্রোলিয়াম গ্যাস এর সংমিশ্রণে কি কি থাকে? প্রোপেন থাকে এবং বিউটেন থাকে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন রয়েছে বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস থাকে? আশা করি উত্তর হয়ে গেছে তোমাদের, সঠিক উত্তর হবে অপশন এ, নাইট্রোজেন কিন্তু বৈদ্যুতিক বাল্বে থাকে। নেক্সট এবং এই পর্বে লাস্ট প্রশ্ন এবং মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? আশা করি উত্তর তোমাদের হয়ে গেছে, তাড়াতাড়ি উত্তর তোমরা দিয়েছো। সঠিক উত্তরটা দেখে নাও, অপশন এ হবে এর সঠিক উত্তর, আর ব্যাডমিন্টন থমাস কাপের সাথে জড়িত। পর্বটি যদি ভালো লাগে, মক টেস্ট যদি অবশ্যই তোমাদের কিছুটা হলেও সামান্য উপকৃত করে থাকে বা কিছুটা হলেও সামান্য হেল্প তোমাদের হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে এই ধরনের প্রত্যেক দিন মক টেস্ট ইম্পর্টেন্ট পাওয়ার জন্য। ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য। যারা নতুন রয়েছে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে। ধন্যবাদ।